আপনারা দয়া করে যদি আসন গ্রহণ করেন তাহলে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে পারি। আপনারা যারা বাম দিকে দাঁড়িয়ে আছেন, আপনাদের প্রতি সব নিবেদন, আপনারা আসন গ্রহণ করুন। দক্ষিণ এশিয়ার জনগণের প্রিয় বন্ধু জননেতা কাজী জাফর আহমদের স্মরণে আজকে এই শোকসভা আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য প্রবাসী বাংলাদেশ সমাজের আজকের অনুষ্ঠানের সদস্য সচিব জনাব আলী ইমাম সিকদারকে আমি অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা পেছনে আছেন দাঁড়িয়ে এবং মাঝখানে আছেন সালুভাই সহ সবাই দয়া করে একটু যদি বসেন তাহলে খুশি হব, কারণ এটা আজকে একটা শোকসভা। এমন এক ব্যক্তি যিনি দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তিকামী মানুষের প্রিয় বন্ধু ছিলেন, যিনি বাংলাদেশের গণমানুষের নেতা ছিলেন। কাজী জাফর আহমেদ সম্পর্কে তার জন্ম 1939 সালের 1 জুলাই চিউরা কাজীবাড়িতে এক সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম হয়েছিল। বলা যায় স্বর্ণের চামচ মুখে নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছাত্র জীবনে কাজী জাফর আহমেদ যে মানুষটিকে নিয়ে আজকে আমরা তার শোক সভা করছি, হৃদয়ের গভীরে কত রক্তক্ষরণ হচ্ছে এ কথা আমরা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাদাকাল্লাহুল আযীম। আমার প্রিয় নেতা কাজী জাফর আহমদের গতকাল ঢাকাতে তার 40 দিন, আমাদের এটা কালচার, 4 দিন 40 দিনে নর্মালি মিলাদ করে দোয়া মাহফিল হয়। আমরা তার দোয়ার জন্য, বিদেহী আত্মার শান্তির জন্য এখানে মোটামুটি সবাই তাকে কোনো না কোনোভাবে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। তারাই হয়তো উপস্থিত হয়েছেন। যাদের কাজকর্ম আছে বিদেশের বাড়িতে, আপনারা জানেন যত ইমার্জেন্সি হোক আর যত মিটিং হোক আর মিছিল হোক, কাজ ছুঁয়ে কেউ আসতে পারে না। হয়তো কেউ অনেক আমাদের চেয়ে অনেক ক্লোজ লোক আসতে পারে না। আমরা সবাই সভাপতির অনুরোধে আমরা জাফর ভাইয়ের জন্য একটু 1 মিনিট নীরবতা পালন করব এবং একটা মোনাজাত করব খুব সংক্ষিপ্ত আকারে। আমরা সবাই দাঁড়াই, 1 মিনিট নীরবতা পালন করব। কাজী জাফর আহমদকে অনেকে অনেকভাবে উপস্থাপন করেছেন তার মৃত্যুর পর। কেউ বলেছেন রাজনীতির রাজপুত্র, কেউ বলেছেন কাজী জাফর আহমেদ ছিলেন বক্তৃতার জাদুকর। লন্ডনে যাওয়ার আগে জাফর ভাইয়ের সাথে তারা দেখা করতে চেয়েছেন এবং জাফর ভাইয়ের তারা ছিলেন অত্যন্ত ভক্ত। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন যে তার মন্ত্রমুগ্ধ বক্তৃতা যখন 1963 সালের 5ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের নির্বাচন হয়, সেই নির্বাচনে তারা জাফর ভাইকে প্রথম দেখেন। সেই নির্বাচনে জয়যুক্ত হওয়ার যারা ইলেকশন করেছেন প্রতিপক্ষ, তিনি এভাবে বলেছেন
যে কাজী জাফর আহমেদ যখন বক্তৃতা করতেন তখন প্রতিপক্ষ এসে তার বক্তৃতা শুনত, বক্তৃতা শোনার জন্য সে নির্বাচনে জয়লাভ করেছেন। কাজী জাফর আহমেদের রাজনীতি, তিনি যখন ছাত্র 1962 সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। রাজনীতির চড়াই উতরাই, বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে কাজী জাফর আহমেদ তার রাজনৈতিক রণনীতিকে সামনে রেখে তার রণকৌশল তিনি নির্ধারণ করেছেন। কাজী জাফর আহমেদ তৎকালীন পূর্ব বাংলার রাজনীতিতে এক ভিন্ন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সে রাজনীতির গভীরে আমি যাব না, কারণ তার বিস্তৃতি, তার ব্যাপকতা অনেক বেশি। শ্রেণী সংগ্রাম, গেরিলা যুদ্ধ, পূর্ব বাংলায় তৎকালীন সমাজ পরিবর্তনের যে রাজনীতি, বিপ্লবিক রাজনীতি, সেই রাজনীতির ধারাকে তিনি একটা ভিন্ন খাতে নিয়ে যেতে চেয়েছেন, ভিন্ন ধারায়। সেখানে তিনি বলেছিলেন, যখন তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সেক্রেটারি, তিনি ছাত্র আন্দোলন করলেন শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে। বিজাতীয় শিক্ষা ব্যবস্থা যখন তৎকালীন পূর্ব বাংলার ছাত্র সমাজের উপর চাপিয়ে দেয়, তখন কাজী জাফর আহমেদ, কমরেড ফরহাদ, শেখ ফজল হক মনি সহ অনেকেই সেদিন আন্দোলন করেছেন। নেতৃত্বে ছিলেন কাজী জাফর আহমেদ। সেদিন পাকিস্তানি শাসক গোষ্ঠী তার এই বিজাতীয় শিক্ষা ব্যবস্থার আন্দোলনের চাপের মুখে সেই শিক্ষানীতি বাতিল করেছেন। তার মধ্য দিয়ে পূর্ব বাংলার শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিক নির্দেশনা লাভ করে পূর্ব বাংলার গণতান্ত্রিক আন্দোলন। কাজী জাফর আহমেদ, আপনারা জানেন, এটা আজ ইতিহাসের বিষয়বস্তু হয়ে রয়েছে, যে ইতিহাস আজ মুছে দেওয়ার চক্রান্ত হচ্ছে। 1970 সালের 22শে ফেব্রুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে কাজী জাফর আহমেদ প্রথম ঘোষণা করলেন স্বাধীন জনগণ কেন্দ্রিক পূর্ব বাংলা কায়েমের কথা, যার ঘোষণাপত্র পাঠ করেছিলেন আজকের এই আতিকুর রহমান সালু সাহেব। সেদিন কাজী জাফর, রাশেদ খান মেনন, মাহবুবুল্লাহকে 7 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং মোস্তফা জামাল হায়দারকে 1 বছর। এই কাজী জাফর আহমেদ টঙ্গীর সুতাকার শ্রমিক ফেডারেশন তিনি যেটা করেছিলেন, টঙ্গীর শ্রমিকরা কাজী জাফর আহমেদকে বলতেন বক্তৃতা জাদুকর। টঙ্গীর শ্রমিকদের পয়সায় প্রতিষ্ঠিত হয়েছিল নয়াযুগ, যে নয়াযুগের পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আজকের এই আজাদ রহিম সাহেব। কাজী জাফর আহমেদ একজন সত্যিকার কমিউনিস্ট ছিলেন, কিন্তু একজন কমিউনিস্টকে পূর্ব শর্ত হচ্ছে হি হ্যাভ টু বি এ ন্যাশনালিস্ট। যে কোনো কমিউনিস্ট তাকে সর্বপ্রথম তার পূর্ব শর্ত হচ্ছে তাকে ন্যাশনালিস্ট, জাতীয়তাবাদী নেতা হতে হবে, জাতীয়তাবাদী হতে হবে। ইতিহাসে কাজী জাফর আহমেদ শেষ তার মুহূর্তে তার মহাজোটে যোগদানকে নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু ইতিহাস তো এক জায়গায় না, ইতিহাস সেভাবে সৃষ্টি হয় না। কাজী জাফর আহমেদ সেদিন কেন মহাজোটে গিয়েছিলেন সেই ব্যাখ্যা আপনারা আজকে বিভিন্ন বক্তার মুখ থেকে শুনবেন। কাজী জাফর আহমেদ সোনার চামচ নিয়ে মুখে নিয়ে জন্মগ্রহণ করলেন। সেই কাজী জাফর আহমেদ ছাত্র জীবনে সুখ, আনন্দ, ঐশ্বর্য, সম্পদ সবকিছু পরিহার করে পূর্ব বাংলার ছাত্র রাজনীতিতে বাম গণতান্ত্রিক প্রগতিশীল রাজনীতি সেদিন কেন তিনি গ্রহণ করলেন এবং সেই গণতান্ত্রিক প্রগতিশীল বাম গণতান্ত্রিক নেতা পরবর্তীতে বাংলাদেশে একটি জাতীয়তাবাদী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বাংলাদেশের রাজনীতির সংকটে কাজী জাফর আহমেদ ছিলেন
সমস্ত সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে কাজী জাফরের ভূমিকা নিয়ে আজকে বাংলাদেশের রাজনীতিবিদরা অনেক লেখালেখি করছেন। কিন্তু আজকে দুঃখ হয়, যেদিন জাফর ভাই মারা গেলেন 27 আগস্ট সকাল 7:15 ঢাকা ইউনাইটেড হাসপাতালে আমরা টেলিভিশনের পর্দায় শুধু তাকিয়ে থাকলাম। কাজী জাফরের লাশ দেখানো হয় না। তারপরে কাজী জাফরের কফিন দেখা গেল। সেই কফিনের চারিপাশে অশ্রু সজল ভরা মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু যেই কাজী জাফর স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা কায়েমের ঘোষণা দিলেন, তাকে নিয়ে বাংলাদেশের পত্র পত্রিকা, বাংলাদেশের মিডিয়া, প্রচার মিডিয়া, আমরা জানি না কোন রহস্যজনক কারণে কাজী জাফরের বিষয়টিকে, তার এই মৃত্যুর বিষয়টিকে আড়াল করার চেষ্টা করেছে। আমি এখন আলোচনায় ফিরে যাচ্ছি। আজকে প্রথমেই আমি আলোচনা করার জন্য আমাদের এই উত্তর আমেরিকার আমাদের অত্যন্ত ছোট ভাই, কিন্তু সবার কাছে অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই এবং সবার কাছে পরিচিত বাংলাদেশ সোসাইটি বলেন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বলেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মহতী শোক সভা, যাকে নিয়ে আজকে এই শোক সভা আমরা আয়োজন করেছি, যাকে নিয়ে বাংলাদেশের রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি অথবা ইতিহাসের বাইরে যাকে নিয়ে বাংলাদেশে কোনো ইতিহাস তৈরি হবে না, সেই কাজী জাফর। যে কাজী জাফরের সঙ্গে যারা আজকে সেই 60-এর দশকে রাজনীতি করেছেন, তাদেরকে আজকে এই প্ল্যাটফর্মে উপস্থিত করার সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। তাদের মুখে থেকে আমরা জাফর ভাইয়ের কথা শুনবো। কিন্তু অত্যন্ত গ্রাহাকান্ত মনে আজকে এখানে দুটি কথা বলবো। কাজী জাফর ভাইয়ের মৃত্যুর সংবাদ যখন আমরা পেলাম, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় শাসিত যে যন্ত্র, যে টেলিভিশন, যে মিডিয়া, আমরা বারবার মিডিয়ার সামনে ছিলাম, কিন্তু একটিবারও দেখলাম না যে বাংলাদেশের টেলিভিশন, যেই নামে যে টেলিভিশনটি, একটিবারও প্রচার করলো না যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের রাষ্ট্রের জন্য যিনি এত অবদান রেখে গেলেন, তার সেই মৃত্যুর সংবাদ প্রচার করলেন না। ইভেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দলের, তিনিও একটি শোক বার্তা দেওয়ার সৌজন্য ফিল করলেন না। আমাদের অত্যন্ত পীড়া দিয়েছে এবং আমরা অত্যন্ত মর্মাহিত হয়েছি যে বাংলাদেশের 16 কোটি আজকের যে দেশের জন্য স্বাধীনতা পরবর্তী থেকে 60-এর দশক থেকে, যে স্কুল জীবন থেকে, 8ম শ্রেণীর ছাত্র জীবন থেকে যিনি, যার মৃত্যুর আগ পর্যন্ত মেহনতি মানুষের জন্য, কৃষক, শ্রমিক, সবার জন্য যিনি আত্মদান করে গেলেন, নিজের জীবন উৎসর্গ করে গেলেন, তাকে আমরা সম্মান দিতে পারলাম না। আমরা উত্তর আমেরিকা প্রবাসী অত্যন্ত ভারাক্রান্ত ছিলাম। সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আমেরিকাতে আমরা তার জন্য একটি আয়োজন করবো। সেই আয়োজনের আজকে অনুষ্ঠান। আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো আয়োজকদের পক্ষ থেকে, এবং যারা 60-এর দশকে রাজনীতি করেছেন, জাফর ভাইয়ের সহযোদ্ধা, পূর্ব বাংলা ছাত্র ইউনিয়ন, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা রাজনীতি করেছে, তাদের মুখে কথা শুনবো, হিস্ট্রি শুনবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সেগুলো সমস্ত আমরা জানি। এবং আপনারা আজকে ধরেন, আমি এখানে বক্তৃতা করতে আসলে আসিনি, আমি এখানে কোনো কথা আমার বলার ইচ্ছা ছিল না, কারণ আমি আসছি শুনতে। আর মূলত আপনাদের সাথে দেখা হবে, আমার পুরনো সহকর্মী, আমার অনেক জুনিয়র বন্ধু এবং সিনিয়রে অনেকে এখানে উপস্থিত আছেন, তাদের কথা আমি শুনবো, এই জন্যই আমি আসছি। আসলে জাফর ভাইয়ের উপরে বলার ক্ষমতা আমার খুব কম। এখানে এই খোকা ভাই আছেন, উনি বলবেন, বা এখানে আতিকুর রহমান সালু,
সে তো স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার ইস্তেহার পাঠ করেছিল ওই পল্টন ময়দানে। ওই অনেকগুলো ঘুঘুর মধ্যে উনিও কিন্তু এক ঘুঘু ছিলেন। উঠে গেছে নাকি? উনিও কিন্তু ছিলেন, এবং কিন্তু চতুর্থ, খুব চতুর। এবং আমিও ছিলাম, আমি নিচে ছিলাম, আমি নিচে বসা ছিলাম পল্টন ময়দানে। তো তো যাই হোক, এগুলো ধরেন আমাদের অতিস্মৃতি। আজকে আমি সবচেয়ে অভিনন্দন জানাই, আমি অভিবাদন জানাই আপনাদের ভালোবাসা, আপনাদের কাজী জাফর আহমেদের প্রতি আপনাদের শ্রদ্ধা আমাকে মুগ্ধ করেছে, আমাকে বিমোহিত করেছে। এবং ভবিষ্যতে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবো, কারণ আপনারা যারা আছেন তারা অন্তত পক্ষে আমাদের একটু স্মরণ করবেন। এই আশা নিয়েই বিদায় হলাম, এবং আশা করি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার নিজেরই বড় জানা হলো। আমি অনেক বিষয় যেগুলো জানতাম না, এগুলো এখানে বসে বসে শুনলাম, এবং এই আলোচনায় আমি নিজে খুব সমৃদ্ধ হয়েছি, আমি অনেক লাভবান হয়েছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সুদীপবৃন্দ, ভাই, সালু, এরা সবাই আমার অনুষ্পতি। আমি আজকে বক্তৃতা দেওয়া, এখন সবাই ধৈর্যচ্যুতি ঘটার সময়, সুতরাং লম্বা কিছুতেই করব না। কিন্তু একটা ব্যাপার আমি সম্ভবত বললে সঠিক হবে, যে কাজী জাফর সম্পর্কে বা আমাদের সম্পর্কে একটা কথা বলা, যে আমরা স্বৈরাচারের সাথে হাত মিলিয়েছি। এটা কি সঠিক ছিল কি সঠিক ছিল না, এ বিতর্কের কিন্তু শেষ নেই। আমি এ সম্পর্কে কিছুটা বলবো, আত্মপক্ষ সমর্থনের জন্য নয়। আমরা সঠিক ছিলাম কি ব্যাঠিক ছিলাম, ইতিহাস সেটা মূল্যায়ন করবে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, যে আমরা কাজী জাফর আহমেদকে সামনে নিয়ে এরশাদের সাথে যে ঐক্যমতে পৌঁছেছি, তার সরকারে যোগদান করেছি, এটা কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল না। আমরা অত্যন্ত ভেবে চিন্তে এর গভীরতা উপলব্ধি করে তারপরই আমরা সেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেক্ষেত্রে আমি শুধু সংক্ষেপে বলি, যে যখন হোসেন মোহাম্মদ এরশাদ আমাদের এই প্রস্তাব পাঠালেন, আমি এবং জাফর ভাই সর্বপ্রথম, আমরা তখন সম্ভবত গাজী স্টিমার ছিল, গাজী স্টিমারে ফার্স্ট ক্লাস রিজার্ভ করে আমরা এখান থেকে খুলনা, এবং খুলনা থেকে ঢাকা, খুলনা তার পরিবারও জানে না, বরিশালে আমার পরিবারও জানে না, আমরা স্টিমারে পুরোটা গিয়েছি এবং পুরোটা আসছি। আমরা রাজনৈতিক, এর তাত্ত্বিক সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি। আশা করি আমার প্রতি ক্ষুব্ধ হবেন না, এটা আমি আপনাদের তথ্য জানার জন্য বললাম। আর যদি আপনার গবেষণা করার ইচ্ছা থাকে, 4 ডিসেম্বর বাংলাদেশের ইমিগ্রেশন খোঁজ করেন, 5 ডিসেম্বর 6 ডিসেম্বর সিঙ্গাপুরে বিসিসিআই এর অ্যাকাউন্ট খোঁজ করেন, অনেক নেতার সুন্দর সুন্দর চেহারা পরিষ্কার হয়ে যাবে। কাজী জাফর আহমেদ সাহেবের আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, কাজী জাফর আহমেদ সাহেবের এক সময় একনিষ্ঠ সহকর্মী, ছাত্র ইউনিয়নের এক সময়ের সভাপতি, আমার প্রিয় শ্রদ্ধেয় জনাব আতিকুর রহমান খান সালু, পঞ্চভূমিষ্ঠ সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চের সামনে উপস্থিত শ্রদ্ধেয় বড় এবং ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে এখানে আমাদের প্রিয় নেতা কাজী জাফর আহমেদ সাহেবের, সম্প্রতি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, এবং তার কর্মময় জীবনের, বিশাল রাজনৈতিক জীবনের সামান্য কিছু আলোচনা আমরা করতে চাই। এবং এই কারণেই করতে চাই
যে তার এই জীবনের যে অভিজ্ঞতা, তার যে নিরলস সংগ্রাম এবং রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সময় বিভিন্নভাবে অংশগ্রহণ, তার মধ্যে দিয়ে ভালো যা কিছু আছে সেটাকে অনুসরণ করে আমরা আগামী দিনে পথ চলতে চাই। আমি তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। যত মত তত পথ। ব্যক্তিগতভাবে আমি সবার সঙ্গে কাজ করতে চাই, সবাইকে নিয়েই চলতে চাই, কিন্তু কথাগুলো যত সহজে বলা, এই কমিউনিটিতে যারা বিভিন্ন অ্যাক্টিভিস্ট আছেন তারা এবং যারা রাজনীতি করেন তারা, এবং আমরা সবাই জানি কথাটি যতই সহজবোধ্য হোক না কেন, কিন্তু সবাইকে নিয়ে চলে একটা জায়গায় সংঘবদ্ধ হয়ে একটা সুচারুরূপে কাজ সম্পন্ন করা অত্যন্ত কঠিন। জাফরের আজকে এই শোক সভায় সবাই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে যে বক্তব্য রাখলেন, তাতে একটা জিনিস আমি বলতে চাই, আজকে হয়েছে এই শোক সভায় কাজী জাফরের পোস্টমর্টম। এই পোস্টমর্টমের রিপোর্ট অত্যন্ত পজিটিভ। সেই পজিটিভ দিকটা হচ্ছে কাজী জাফরের আপাত মস্তক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ছিল দেশপ্রেমী। আমার সঙ্গে তার পরিচয় সূত্র 1962 সামরিক শাসন বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শরীফ শিক্ষা কমিশন রিপোর্টের সমাপ্তির সময় আমরা যখন টাঙ্গাইলের আমাদের সেই তরুণ, আমরা যারা ছাত্র আন্দোলনে এবং সামরিক শাসন বিরোধী সংগ্রামে জড়িত ছিলাম, আইয়ুবের বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং সার্থকতা অর্জন করছিলাম, সেই সময়ে কাজী জাফর আহমেদ ৬৫ শেষ দিকে টাঙ্গাইলে গেলেন আমাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। সেই প্রথম সম্মুখভাবে কাজী জাফরকে আমার দেখার সুযোগ হয়েছিল। তারপরে দীর্ঘ ইতিহাস। আমি গর্ববোধ করি সর্বপ্রথম যে আমি একজন মুক্তিযোদ্ধা। আমি গর্ববোধ করি যে মুক্তিযুদ্ধের সংগঠক হতে পেরেছিলাম। আমি গর্ববোধ করি যে সশস্ত্র সংগ্রামে অংশ নিতে পেরেছিলাম। আজকে কাজী জাফরের জীবনী সম্পর্কে এবং তার বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে আমরা আলোচনা করেছি, আপনারা আলোচনা করেছেন, কিন্তু এর মধ্য দিয়ে একটা জিনিস প্রতীয়মান হয়, সেই ৬২ সামরিক শাসন বিরোধী আন্দোলন এবং শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন, ৬৯ আন্দোলন, টঙ্গীর শ্রমিক আন্দোলন এবং বিভিন্ন জায়গায় সেই কৃষক সম্মেলন, এর সেই সময়কার ৬০ দশকের যে মধ্যমণি ছিলেন, সেখানে কাজী জাফর ছিলেন যে দীপ্যমান। অবশ্যই সেখানে সেই সময় ছাত্রীন এবং ছাত্রলীগ একসঙ্গে লাগাতারভাবে আইবির বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং শেষ পর্যন্ত বিজয় আমরা ছিনিয়ে এনেছি এবং সেই বিজয় আমরা আনলাম ৭১-এর মুক্তিযুদ্ধে। কিন্তু আমি সবই নিয়ে যে কথা বলতে চাই, যে ৭১-এর মুক্তিযুদ্ধের ৯ মাস আমাদের অত্যন্ত গর্বের বিষয়, কিন্তু ৯ মাসের মুক্তিযুদ্ধই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নয়। তার আগে সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম এবং তারপরে পাকিস্তান এবং ভারত হওয়ার পর গোটা পাকিস্তান ব্যাপী সেই ১৯৫২ সাল থেকে যে সংগ্রাম এবং ৬২ শিক্ষার সংগ্রাম, ৬২ সেই সামরিক বিরোধী সংগ্রাম এবং পরবর্তীকালে ৬ দফার সংগ্রাম, পরবর্তীকালে আমাদের ছাত্র জনগণের ছাত্রদের ১১ দফার সংগ্রাম এবং মৌলানা ভাসানীর সেই ৮ই ডিসেম্বরের হাট হরতাল এবং পরবর্তীকালে যে গণ অভ্যুত্থান এবং তার যে ঘেরাও অভিযান এবং তারই যৌক্তিক পরিণতিতে ৬৯ সিংহান গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সেই লগ্নে আজকে আমাদের যে সকলের যে ভূমিকা, সেই সময় সেই রাজনীতির ধারায় ছিলেন কাজী জাফর আহমেদ এবং তার সঙ্গে তখন সম্পৃক্ত ছিলেন রাশেদ খান মেনন, তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন হায়দার আবু খান রণ, তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন আব্দুর রহিম আজাদ, তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমাদের সেই আমাদের আরো অনেক, দিনাজপুরের আব্দুল সামাদ চৌধুরী, চিটাগাংয়ের আব্দুল্লাহ নোমান, বরিশালের স্বপনায় সরকার, বুলবুল খান মাহবুব, আমি নিজে, এই যে আজকে যারা এখানে রয়েছেন আমাদের মঞ্জুর ভাই থেকে শুরু করে এবং আমাদের আজকের সহযাত্রী সাদেক হোসেন খোকা ভাই, যিনি ঢাকার মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন অনেকের সঙ্গে, অবশ্যই
এই সমস্ত কিছু মিলিয়েই কাজী জাফর একটা রাজনীতির ধারার সূচনা করেছিলেন এবং কাজী জাফর একটা ইতিহাসের অংশ বাদ দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অপূর্ণ রয়ে যাবে। এই কারণেই আমি যেটা বলতে চাই যে বাংলাদেশ আজকে অন্যান্য সংগঠন যারা রয়েছে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, তাদের শাখা, সেখানে তারা সবাই সেই একটা পর্যায়ে ঐক্যবদ্ধভাবে আইনের বিরুদ্ধে সংগ্রাম করেছে সত্য, কিন্তু ইতিহাস এইভাবেই হবে, ইতিহাস সাক্ষ্য দেবে এইভাবেই যে সেই মুকিম গাজী 71 মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু সেই মুকিম গাজী পরবর্তীকালে ডাকাত হয়েছিল। ইতিহাস যার যার মতো করে লিখলে হবে না, ইতিহাসে যার যার অবদান আমরা স্বীকার করতে চাই। সেই স্বীকার করার ক্ষেত্রে এতটুকু কুণ্ঠাবোধ করলে চলবে না। আজকে কাজী জাফর যে ধারা সূচনা করেছেন, এই পোস্টমর্টেম রিপোর্টে আমরা পেলাম যে কাজী জাফর প্রকৃতপক্ষে তার আগাগোড়া ভূমিকা বিভিন্ন প্রশ্নের জন্ম দিলেও, মত পার্থক্য থাকলেও, সেখানে চূড়ান্ত বিশ্লেষণে তিনি ছিলেন দেশপ্রেমিক। এবং আজকে বাংলাদেশের ক্ষেত্রে যারা বাংলাদেশ মনে করেন যে আমরাই বাংলাদেশের সমস্ত আমাদের ইতিহাসই স্বাধীনতার ইতিহাস, এটা ঠিক নয়। কারণ বাংলাদেশ যদি সম্পত্তি হয়, আজকের যে মেসেজটা আমরা এই শোকসভা থেকে দিতে চাই, বাংলাদেশ যদি একটা সম্পত্তি হয়, সেই সম্পত্তির হক আমরাও এককভাবে কোনো দল নয়, এককভাবে কোনো গোষ্ঠী নয়, এককভাবে কোনো গ্রুপ নয়, সেখানে আমরাও তার ভাগিদার রয়েছি। এবং এই ইতিহাস কখনোই মুছে ফেলা যাবে না। সে অনেক কাহিনী, অনেক ঘটনা স্মৃতিপটে আমাদের সমুজ্জ্বল। যতদিন বাংলাদেশে থাকবে, আবহমান বাংলা থাকবে, গ্রহ, চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি থাকবে, ততদিন পর্যন্ত আমাদের সেই ধারা, যে ধারায় আমরা সমবেতভাবে সবাই ছিলাম, এই সাদিক হোসেন খোকাবাই সহ, সেই ইতিহাসের সেই ধারা কেউ বদলাতে পারবে না। ডিগ্রি জারি করেও সেই ধারা বদলানো যাবে না, ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। আজকে আমি আহ্বান জানাবো, আপনারা যার যার যতটুকু যার অবদান আছে নিজের মতো করে আপনারা সেই লেখা লিখুন। আমার ইতিহাসটা অন্য কেউ লিখে দিবে না, আপনার ইতিহাসটাও আমি লিখে দেব না। কিন্তু স্বাধীনতার সংগ্রামে nothing is late. If we can start now, let us start from the zero. আমরা সবাই যেন যার যার মতো লিখি এবং যতটুকু আমরা আয়োজন করতে পেরেছি জাফরের এই শোক সভা উপলক্ষে আমরা একটা ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করেছি মাত্র, কিন্তু আমরা কথা দিচ্ছি এই ডকুমেন্টকে সুন্দর করে আমরা একটা পূর্ণাঙ্গ ডকুমেন্ট আমরা প্রকাশ করতে চাই, যেটা হবে আমাদের জাতীয় জীবনের দলিল। এবং সেই কারণে যে যতটুকু জানেন, ছোট বড়, আমাদের কাজী জাফরের এই শোক সভা উপলক্ষ করে আপনারা সেটা করবেন। আমি শেষ কথা এটা বলতে চাই, কাজী জাফরের মৃত্যু যেন আমাদের চর্চায় কোরআনের গেল, আমাদের জাতীয় চেতনায়, আমাদের কোরআনের এটাই বলছে যে কাজী জাফরের স্বপ্ন ছিল, আমাদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন সমাজ, আমাদের একটি স্বপ্ন ছিল আমাদের নিজস্ব জাতীয় অর্থনীতি গড়ে উঠবে, আমাদের একটা নিজস্ব স্বপ্ন ছিল যে এই দেশটা সত্যিকার ভাবে শ্রমিক, কৃষক, মানুষের দেশ হবে এবং সবাই সেখানে গণতন্ত্রের সহমর্মিতা নিয়ে আমরা বসবাস করব। আমাদের সময় আলিমান একটু বলেছে, আমাদের সময়ে সেই সোনালী দিনগুলো ছিল উত্তাল তরঙ্গমালার মতো। সেই উত্তাল দিনগুলিতে আমরা আইনের বিরুদ্ধে সংগ্রাম করেছি, এমনকি তখন আমাদের ছাত্রলীগের সঙ্গে ছাত্র ইউনিয়নের মতো পার্থক্য ছিল। তারপরেও সেই গণতন্ত্রের সহনশীলতা, গণতন্ত্রের সর্বমিতার ধর্মে আমরা অপরপক্ষ ছাত্রলীগের নেতৃত্বকে আমরা সালাম জানিয়েছি, এখনো সালাম জানাই। কিন্তু আজকে এই বিষধর হিংসার রাজনীতি, পারস্পরিক মুখ দেখাদেখি বন্ধ, কোন দলের সমালোচনা করা যাবে না, কোন দলের নেতার সমালোচনা করা যাবে না। এই হিংসার বীজবাষ্প থেকে আজকে এই শোক সভায় একটি জিনিস আমি বলতে চাই, আমাদের ভালোবাসার রাজনীতি দিয়ে হিংসার অনলের রাজনীতিকে নির্বাসনে পাঠিয়ে আমরা যদি আবার সেই সমর্মিতার রাজনীতি, গণতন্ত্রের শেষ কথা, পরমত আমার সহিষ্ণুতা, সেই রাজনীতি ফিরিয়ে আনতে পারি এবং সেই লক্ষ্যে আসুন আমরা আবার কাজ শুরু করি। আমরা একটা কথাই বলবো, আমরা একটা কথাই বলবো, সহনশীলতার কোনো বিকল্প নেই। আমি শুধু একটা কথা বলবো, আপনারা আপনাদের নিজেদের মতো করে বুঝে নেবেন।
আজকে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা একটা ফুল নিয়ে কাজী জাফরকে শ্রদ্ধা জানাতে যেতেন, তার সম্মান আর অনেক উঁচুতে উঠে যেত। আমি এটাও উল্লেখ করতে চাই যে আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুবরণ করলেন, তার জন্য তার কবরে অথবা তার সেই শবদেহে একটিমাত্র ফুল নিয়ে যদি আমাদের দেশনেত্রী বেগম দিয়ে যেতেন, তার সম্মান নিচে যেত না, তার সম্মান অনেক উপরে উঠে যেত। আজকে সেই রাজনীতিকে আমাদের ফিরিয়ে আনতে হবে, হিংসার রাজনীতি নয়, বরং বিপরীতে আমরা নীতির প্রশ্নে অবশ্যই থাকবো, কিন্তু আমরা কথা বলবো, সত্য কথা বলবো। আমাদের স্বাধীনতার মূল কথা হলো আমাদের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। আমরা কারো গোলামি করার জন্যই স্বাধীনতাকে বন্ধক দিতে পারি না কারো কাছে। এই হচ্ছে আজকে কাজী জাফরের শোক সভায় আমাদের প্রতিজ্ঞা হোক, আমরা আমাদের জীবন দিয়ে 30 লক্ষ মা বোনের ইজ্জত, 30 লক্ষ লোকের আত্মত্যাগ এবং মা বোনের ইজ্জত সংগ্রাম দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতা আমাদের মাথার তাজ, এই স্বাধীনতা আমাদের চোখের মনির মতো রক্ষা করতে হবে। কাজী জাফরের শোক সভায় আসুন আমরা সেই শপথ গ্রহণ করি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। ইতিহাসের অংশ যদি কাজী জাফর হয়, সেই অংশকে ভিত্তি দিয়ে সেই অংশকে সেই ক্ষমতার পালা বদলেও এই ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।